স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। আমরা সবাই জানি ডেভেলপমেন্ট ডেমোক্রেসি দেখলাম, এখন এস্টাবলিশ ডেমোক্রেসি। ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন এন্ড অ্যাজ পার দি অ্যাক্ট। আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত। জনগণ মনে করে এই সরকার তাদের এমন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিলের প্রস্তাব দিল দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। নতুন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যে জোর দিলেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এদিকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান বিএনপি মহাসচিবের। সান্ধ্যবাজারে এ নিয়ে থাকছে বিস্তারিত। এখনো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের এই সমস্ত বেতন পরিশোধ করতে। ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি। বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে জানালেন বিজিএম এর সভাপতি। আশুলিয়ায় নতুন করে কারখানা বন্ধ হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুঁশিয়ারি। ভারতের একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে দাবি শ্রম উপদেষ্টার। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত। নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ইসি সংস্কার কমিশনের প্রধানও বলছেন আইনটি ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অন্যদিকে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন সম্ভব নয় বলে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশন নিয়োগে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত বেলায়েত হোসেনের প্রতিবেদনে। নির্বাচন কমিশন নিয়োগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নীতি সংলাপ যোগ দিয়েছেন বিএনপি, জামাত ও বিভিন্ন রাজনৈতিক দল সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রায় 4 ঘন্টা ধরে চলা এই সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে উঠে আসে নানা আলোচনা। নির্বাচন ব্যবস্থার সাথে জনগণকে সম্পৃক্ত করার দাবি জাতীয় নাগরিক কমিটির, বিশেষ করে যাদের মাধ্যমে 5ই আগস্টের বিপ্লব অর্জিত হয়েছে সেই ছাত্র জনতাকে নিয়ে আলোচনা করার পরামর্শ তাদের। আমরা যেন জনতাকে সবসময় মনে রাখি, আমরা যেন পথকে ভুলে না যাই। কিভাবে আমরা যে নির্বাচন নিয়ে এখানে আলোচনা করতে পারছি, আমাদের এখানে মেজরিটি এখন এখানে বসে থাকারই কথা না। যদি 5ই আগস্ট না আসতো আমরা জানি না কে কোন আয়না ঘরে থাকতাম। নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসি নিয়োগের বিদ্যমান আইনের কঠোর সমালোচনা করেন। তারা বলছেন এ আইন বাতিল করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী যে আইনগুলো যতটুকু সংস্কার করা উচিত ততটুকুই এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই সংস্কার করা উচিত। কারণ রাজনৈতিক সরকার আসলে তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখে। রোবাস্ট অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া, কারা এই সরকার, তাদের ক্যাপাসিটি, তাদের ইন্টিগ্রিটি, তাদের প্রফেশনালিজম, তাদের জুডিশিয়াল ক্যাপাসিটি, অর্থাৎ ইলেকশন কমিশন যারা হবেন তাদের এক ধরনের জাজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। যে আর্মি থেকে একজন আনতে হবে, তারপর প্রশাসন থেকে একজন নিতে হবে, এই ধরনের কোনো দরকার নাই। আপনি যোগ্য ব্যক্তি, যেখানে আপনি যোগ্য ব্যক্তি পান, আপনি যোগ্য ব্যক্তি থেকে আপনি সিলেক্ট করেন। মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগ্যাসি থাকা যাবে না। যারা নির্বাচন কর্মকর্তা, ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা, এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে, কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করতে হবে। যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে আমাদের পুরো জাতিগতভাবে একটা সমর্থনের জায়গা আছে বিশাল। তারা তাদের যেহেতু এক্সিস্টিং অ্যাডভাইজারদের পক্ষে এই ওয়ার্কলোড না হতে সম্ভব নাও হতে পারে, তারা অ্যাডভাইজার ক্যাপাসিটিতে 5 জন অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করতে পারে সার্চ কমিটি আকারে যারা কাজ করে।
সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক দলগুলো না চাইলে ভালো নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগকে কোনোভাবেই জনসম্পৃক্ত বিষয়ে যুক্ত করা উচিত হবে না। সার্চ কমিটি গঠনের যে প্রক্রিয়া, আমি মনে করি এটা মোটেই ঠিক নয়। 2022 সালের যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এই আইনটাও একটা উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। জুডিশিয়ারিকে কোনো অবস্থাতেই পাবলিক কোনো ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত করা উচিত। এটার সবচেয়ে বড় কুফল আমরা পেয়েছি 2006 সালে। কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে যারা জাতির জাগ্রত বিবেক, মিডিয়া ব্যক্তিত্ব তথা সাংবাদিক, যে কথা আসছে সেটা। দ্বিতীয় হচ্ছে যারা দেশের শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা সমাজ সম্পর্কে, দেশ এবং রাষ্ট্র সম্পর্কে ওয়াকিবহাল, তারাও এখানে সম্পৃক্ত হতে পারে। অবশ্যই রাজনৈতিক দলসমূহের সম্পৃক্ততা, কারণ তাদেরই সবচেয়ে বেশি এখানে ইনভলভমেন্ট প্রয়োজন। সুশীল সমাজ, সর্বশেষে আমি বলবো ছাত্র সমাজ। রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না, এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে ইউএনও পর্যন্ত সব আমার হতে হবে, আমার নিজের হতে হবে, এবং এমন হতে হবে যাতে আমি যা চাই, যেভাবে চাই, যখন চাই, যে প্রক্রিয়ায় চাই, এক্স্যাক্টলি ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আজকে খুব মাইনিংলি লক্ষ্য করছিলাম, আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই, কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই। বর্তমান মুহূর্তে আমি মনে করি রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমতে আছে, কাজেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনাররা পক্ষপাত দুষ্ট ছিলেন, তারা সংবিধান লঙ্ঘন করেছেন। আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য অবশ্যই নিরপেক্ষ সরকার প্রয়োজন। বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সংলাপে অংশ নিয়ে বিভিন্ন বক্তারা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের সংসদ কিংবা সরকার গঠনের পরামর্শ দিয়েছেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সংগ্রামে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় গণ ঐক্য সমুন্নত রাখার দাবিও জানান রাজনৈতিক নেতৃবৃন্দরা। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে বিএনপির সভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শোক মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে হতাহতের স্বজনেরা। এমনকি আন্দোলনে আহতরাও বিচার এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে হাজির হন স্মরণ সভায়। সভায় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সংহতি জানান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আহ্বান জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণ ঐক্য তৈরি হয়েছে তা আরও সুসংহত করার। এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি। গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। জনগণ মনে করে এই সরকার তাদের এমন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই
একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের দাবিও জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। গণ আন্দোলনের শহীদদের সঠিক তালিকা এখনো না হওয়ায় হতাশা জানিয়েছেন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক কমিটি। নিজেদের অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের 1 মাসের পদক্ষেপ নিয়ে। যারা বিভিন্ন মাজার কিংবা মন্দিরে হামলা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক কমিটি। সংবাদ সম্মেলন থেকে 8 দফা বাস্তবায়নের ঘোষণাও দেয় প্ল্যাটফর্মটি। আরও জানাচ্ছেন সানি মৃধা। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশের পর এই প্রথম আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি। কথা বলেন মুখপাত্র সামান্তা শারমিন। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম নির্যাতনের কথা তুলে ধরে ছাত্র জনতার হত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার সহ ছাত্র জনতার পক্ষে 8 দফা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। আমরা আমাদের সামনের দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সকল নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই। রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই। মানুষের মধ্যে যে গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তবতায় পরিণত করতে চাই আমরা। নাগরিক কমিটির মুখপাত্র বলেন, জনগণ সহ সকল রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ পুনর্গঠনে জাতীয় ঐক্য তৈরিতে কাজ করবেন তারা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যানারে স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের যে কোনো চেষ্টা রুখে দেওয়ার আহ্বানও ছিল সংবাদ সম্মেলনে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে আমরা সজাগ আছি। একই সাথে এই বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে বাংলাদেশকে আগামীর দিনে পুনর্গঠন করা যায়, বাংলাদেশকে রক্ষা করা যায় ভিতরের শত্রু, বাহিরের শত্রু এবং পুরা ওয়ার্ল্ড সিনারিওতে বাংলাদেশের একজন সিটিজেন গিয়ে কিভাবে ওয়ার্ল্ডে বলতে পারে যে আমি বাংলাদেশ হিসাবে প্রাউড ফিল করতে পারি। ওই জায়গা থেকে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম, ছাত্র এবং জনতা যারা আছে সবাইকে নিয়ে হলো কাজ শুরু করেছে এবং আত্মপ্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ইস্যুতে পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দলটির আহ্বায়ক কমিটি। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি গণবিচার বা মব জাস্টিসে যারা জড়িয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারে নাই। আজকে এসবের পরম্পরায় মাজারের উপর হামলা হচ্ছে। এসব ঘটনা সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেখানে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, প্রত্যেকেরই আলাদা কিন্তু কর্মযোগ্য রয়েছে। এবং পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে একটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এখনই ছাত্র রাজনীতি নিয়ে কোনো অবস্থান তুলে ধরেনি জাতীয় নাগরিক কমিটি। তবে হল ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না এই প্ল্যাটফর্ম। কিন্তু আমরা একটা বিষয় নাগরিক কমিটি থেকে বলতে চাই, হল ভিত্তিক ছাত্র রাজনীতি না হোক, কারণ হলে টর্চার সেল ছিল এবং সেটা আগামীতেও ফিরে আসবে। আমরা বলি যে সে একাডেমিকে তো রাজনীতি না থাকুক, সেই ছাত্র রাজনীতিটা বিভিন্ন ফরমেশন হতে পারে, সেটা ছাত্র সংগঠন ঠিক করবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় সার্চ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল তাদের নিয়ে গঠন হবে জেলা ভিত্তিক কমিটি। কমিটিকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি, সানি মৃধা, এখন, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথম কোনো উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ঢাকায়। দলে আছেন মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন নেইম্যান ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের মতো কূটনীতিক। তাই দুদেশের জন্যই এই সফরের গুরুত্ব রয়েছে। কূটনীতিক সূত্রগুলো বলছে এটি হতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের সফর, যেখানে গুরুত্ব পাবে ব্যাংক খাতে সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণ পাওয়ার মতো বিষয়গুলো। আর জানাচ্ছেন নাইম আবির।
আওয়ামী লীগ আমলে পরপর কয়েকটি একতরফা নির্বাচন, মানবাধিকার, গুম ও খুনের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয়েছিল তা স্পষ্ট হয় সবশেষ নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে স্যাংশন সহ দেশটির পররাষ্ট্র দপ্তরের নানা ধরনের বক্তব্য বিবৃতিতে। যদিও নির্বাচনের পর সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করেছিল দুদেশই। গেল মেতে ডোনাল্ড লু এসেছিলেন বাংলাদেশ সফরে। সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অতীত ঝেড়ে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। তার ঠিক 4 মাস পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফের ঢাকায়, তবে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর ইউনূস। নতুন সরকারের 1 মাসের মাথায় প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর, তাই দুদেশের কাছেই গুরুত্ব পাচ্ছে সফরটি। দুভাগে ভাগ হয়ে দলটি ঢাকায় আসে। শনিবার সকালে মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন নেইম্যানের নেতৃত্বে 5 সদস্যের দলটি ঢাকায় অবতরণ করে, আর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসেন বিকেল 3:15টায়। বিমানবন্দর থেকে বেরিয়েই চলে যান হোটেল ওয়েস্টিনে। সেখানে অবস্থান করছে প্রতিনিধি দলটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ইউএস এইডের মধ্যে বৈঠক করেছেন ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন দল। এ সময় দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের ভূমিকা রাখবার বিষয়ে আলোচনা হয়। রবিবার সকাল থেকে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে দলটি। কূটনৈতিক সূত্রগুলো বলছে এটি হতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের সফর। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে। এছাড়াও ব্যাংক খাতে সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, দুর্নীতি দূর করা, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণ পাওয়া, র্যাব, পুলিশ ও বিচার ব্যবস্থা, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সহায়তা পাওয়া নিয়েও আলোচনা হতে পারে। নাইম আবির, এখন, ঢাকা। সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি। আর অস্থিরতার কারণে কোনো কারখানা বন্ধ করতে হলে 13-1 ধারা অনুযায়ী বন্ধ করার হুঁশিয়ারি পোশাক মালিকদের। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে মতবিনিময় সভায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রপ্তানিতে প্রায় 86% অবদান রাখা এই শিল্প খাতটি বিভিন্ন ইস্যুতে নানা সময়ে অস্থির হয়ে ওঠে। গেল 5 আগস্ট স্বৈরশাসনের পদত্যাগ ও দেশের পট পরিবর্তনের পর গেল 1 সেপ্টেম্বর বকেয়া বিল, বেতন ভাতা বৃদ্ধি ও নানা সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন শুরু করে আশুলিয়া ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। এ সময় পোশাক কারখানার নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় ওই এলাকার অনেক কারখানা। তবে গত কয়েকদিনের তুলনায় এলাকার সার্বিক পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি শিল্প অঞ্চল। গেল বুধবার উপদেষ্টা পরিষদেও শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা হয়। ব্যাংকের সমস্যা সমাধানের মাধ্যমে বেক্সিমকো কারখানা সহ যে সকল কারখানা বেতন দিতে পারছিল না, বৃহস্পতিবারের মধ্যে সে সমস্যা সমাধান হয়ে যায়। এরপরও শনিবার পর্যন্ত থামেনি শ্রমিক অসন্তোষ। পোশাক খাতের অস্থিরতায় চলমান সংকট ও উত্তরণের পথ নিরূপণে শনিবার এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। সভার শুরুতে বিজিএমইএর সভাপতি কথা বলার পর মুক্ত আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার কথা বলা শুরু করলে শুরু হয় হট্টগোল। ধৈর্য ধরে কথা শোনার জন্য আমরা কথা শুনতে আসছি। আপনারা শ্রমিকদেরকে যে চোখে দেখেন, স্টাফদেরকে যে চোখে দেখেন, আপনাদের সেই মালিকেরা কিন্তু একই চোখে তাদেরকে দেখেন না। বিজিএমের কথা বলা হয়েছে, বিজিএমে আরবিট্রেশন আছে। বিজিএমের যে একটা আরবিট্রেশন আছে সেটা লিগ্যাল বাইন্ডিংস না, এবং এই আরবিট্রেশনে শুধুমাত্র শ্রমিকদের পাওনাদিটা কোনোভাবে লামসাম দিয়ে বিদায় করে দেওয়া হয়। এই আরবিট্রেশনটা কোনোভাবেই অ্যাক্টিভ না। এরপর কথা বলা শুরু করেন বিজিএমইএর সাবেক সভাপতিরা। পোশাক শ্রমিক অসন্তোষের পিছনে ব্যাংক থেকে সঠিক সময়ে অর্থ না পাওয়াকে দায়ী করলেন অনেকেই। এছাড়া পোশাক শ্রমিকদের জন্য রেশন সুবিধার দাবি জানান পোশাক মালিকরা। পোশাক শিল্পে অস্থিরতার জন্য 3টি কারণ উল্লেখ করলেন শিল্প এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আর বেক্সিমকো গ্রুপের শ্রমিক অসন্তোষ নিয়ে বিশেষভাবে নজর দেওয়ার তাগিদ শিল্প পুলিশের ডিআইজির। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। বহিরাগতদের কোনো আক্রমণ আমরা 100% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না। শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবির সমন্বয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
যেই কারণে কলকারখানাগুলো সকালবেলা চলা শুরু করলেও দেখা যাচ্ছে যে লাঞ্চের পরবর্তী সময় অনেকে ফেরত যাচ্ছেন না, তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন। তৃতীয় যে সমস্যাটাকে আমি মোটা দাগে চিহ্নিত করেছি সেটা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে। বেক্সিম করিয়ে এর প্রায় আই থিঙ্ক যে মোর দেন 50,000 ওয়ার্কার্স তারা কিন্তু রাস্তা দখল করে রাখছে, বন্ধ করে দিচ্ছে, পার্শ্ববর্তী অন্য গার্মেন্টসগুলো থেকে ইনস্টিগেট হচ্ছে তারা যে এখানে আগুন দিচ্ছে। এটাকে নিয়ে এখনই কিন্তু ভাবতে হবে। এরপর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কথা বলার পর অনুষ্ঠান যখন শেষের দিকে তখন আবারও শুরু হয় হট্টগোল। মালিকদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে কারখানা খোলা রাখার বিষয়ে নিশ্চয়তা চাওয়া হলেও উপদেষ্টাদের বক্তব্যে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে চেয়ার থেকে উঠে এসে আবারও কথা বলেন শ্রম উপদেষ্টা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যেই ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরও যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠনও করব এবং হোলিস্টিকভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। বক্তব্যের পর তিনি বিদায় নিলে পুনরায় শুরু হয় হট্টগোল। এমন পরিস্থিতিতে কারখানা খোলা রাখার বিষয়ে বিজিএম এর সভাপতি বলেন, আশুলিয়ায় রোববার কোনো কারখানা বন্ধ করতে বাধ্য হলে 13-1 ধারায় কারখানা বন্ধ করে দেয়া হবে। এ ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় ও কাজ না করলে শ্রমিক কোনো মজুরি প্রাপ্য হয় না। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে আমাদের রাস্তা আমরা থাকবে না। 13 রাখে যে ফ্যাক্টরি কাজ করতে পারে তারা 13 রাখে দেবে। 13 রাখে তো নিয়মই দেয়, 13 রাখে নিয়মই নো ওয়ার্ক করবে। ধন্যবাদ। যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 রাখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টারা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে, ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। আর এটা শ্রমিকরা করছে না, যারা এরকম ভ্যান্ডালিজম করছে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপদেষ্টাদের আশ্বাস আর নিরাপত্তার মাধ্যমে রোববার সারা দেশে পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হলেও তা কতটুকু বাস্তবায়ন হবে সেটি দেখার অপেক্ষায়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। কর ফাঁকি রোধ সহ ব্যাংকিং খাতের পুনর্গঠন ও আয়করের সক্ষমতা বাড়াতে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও কর কাঠামোতে কোনো বৈষম্য থাকা যাবে না বলেও জানান তিনি। এ সময় অনলাইনে আয়কর রিটার্ন এবং অর্থ জমা পুরোপুরি চালু করতে এনবিআর কর্মকর্তাদের দক্ষ করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এক আলোচনায় এসব বক্তব্য উঠে আসে। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। 70% বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় বাজেটের বাকিটা নির্ভর করে দেশি বিদেশি ঋণের উপর। তবে রাজস্বের 80% বেশি আহরণের দায়িত্ব পালনে এনবিআর ব্যর্থ হলে বাড়তে থাকে ঋণের বোঝাও। পতনের আগে আওয়ামী সরকারের শেষ বাজেটেও ঋণের লক্ষ্যমাত্রা 2.5 লাখ কোটি টাকা, আর 15 বছরে এ বোঝার ওজন হয়েছে 18 লাখ কোটি টাকা। এনবিআরের বেড়াজাল ডিঙিয়ে বিদেশে পাচার হয়েছে একাধিক বাজেটের সমান অর্থ। অন্তর্বর্তী সরকার আসার পর নতুন চেয়ারম্যান এনবিআরের, চলছে সংস্কারমূলক আলোচনাও।
শনিবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে 2024 সালের অর্থ আইনের প্রত্যক্ষ কর নিয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নতুন চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের রিটার্ন দিতে উদ্বুদ্ধ করতে হলে আগে দিতে হবে কর্মকর্তাদের। এনবিআর এর ইতিবাচক ভাবমূর্তি ফেরাতে সর্বোচ্চ কাজ করার আহ্বান তার। যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় যে তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয়, সেখানে যেন কোনো অপচয় না হয়, প্রত্যেকটা টাকার যাতে ভ্যালু ফর মানি নিশ্চিত করা যায়। করদাতারাও বিরক্ত হন যে আমরা উন্নত দেশে করদাতারা যে ধরনের সেবা পান সে ধরনের সেবা আমরা সরকারের কাছ থেকে পাই না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাত পুনর্গঠন ও রাজস্ব সংক্রান্ত পরামর্শ নিতে চুক্তি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কালকে ইউএস টিম হবে 6 জন, প্রায় খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্যই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কী করব। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো কিছু বলতে পারি যে যখন ওই টিম থাকবে ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি অর্থনীতিকে ঠিক রাখতে অপচয় রোধের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হলে ঋণ নেওয়া যেতে পারে, তবে অপ্রয়োজনীয় প্রকল্প নয়। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা হিসেবে করতে হবে। তাহলে বিষয় করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। কর আহরণে কোনো ছাড় না দেওয়ার পরামর্শ উপদেষ্টার, তবে কর আদায়ে ভীতি তৈরি না করার আহ্বানও তার। মাজহার মাহবুব, এখন, ঢাকা। ৫৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর শনিবার সন্ধ্যার দিকে কক্সবাজারের হিল টাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন জ্বালানি উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, এই প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না, তাই ভবিষ্যতে এই ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার, যাতে তা মানুষের কাজে আসে। তিনি আরও জানান, খুব শীঘ্রই বিদ্যুৎ সংকটের সমাধান হবে। মাতারবাড়িতে একটা যে বহুমুখী প্রকল্প আছে, আমরা এখানে এসেছিলাম প্রথম সঙ্গে লক্ষ্য করেছি যে একটা প্রকল্প বিলাস, যে আপনি ৫৭,০০০ কোটি টাকা, তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পের সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি না। বড় প্রকল্প হচ্ছে সেটার অনুযায়ী মানুষ উপকৃত হচ্ছে। আর মানুষ উপকৃত না হলে যেটা সমস্যা হচ্ছে যে আপনার তো এগুলো তো ঋণের প্রকল্প, ঋণের টাকা দিয়ে এইসব প্রকল্প করা হয়েছে, এগুলো তো ঋণ পরিশোধ করতে হবে। ঢাকার আশুলিয়ায় শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যা চেষ্টার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া 7 দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী রবিউস সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলার 4 নম্বর আসামি করা হয় সাফি মোত্তাসের খান জ্যোতিকে। যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না। এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
পর ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্বল্প সময়ে বেশি রোগী আসায় কিছু হাসপাতালে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা বলছেন এই মুহূর্তে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় শূন্য। এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন কয়েকের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি হল ব্রুটো ইন্ডেক্স বা বিআই। এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব 20% বেশি হওয়া মানে সেসব এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিশ্চিতভাবে বেড়ে গেছে। রাজধানী ঢাকাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব যে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে তা টের পাওয়া গেল 500 শয্যার মুগদা হাসপাতালে গিয়ে। শয্যা সংকটে এই হাসপাতালে মেঝেতেও সেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। একজন ডক্টরের 20-30 জন পেশেন্ট দেখার কথা, সেখানে অলরেডি 140 জন পেশেন্ট। আর ডেঙ্গু মানেই কিন্তু সেন্সিটিভ ব্যাপার, এবং ডেঙ্গু পেশেন্টগুলো কিন্তু হুট করে খারাপ হয়ে যায়। রোগীরা বলছেন মশা নিধন কার্যক্রমে আর আগের মতো গতি নেই। সকাল সন্ধ্যা রাতে সমান তালে কামড়াতে থাকে এডিস মশা। সপ্তাহে একদিন আসে ওষুধ দিতে, রেগুলার কোনো কার্যক্রম করে না। অনেক জায়গা আছে, অনেক জায়গা পরিষ্কার নেই। আর সিটি কর্পোরেশনের লোকও ঠিক মতো ডিউটি করে না। মহল্লাটা পরিষ্কার, বাসাটা আমরা যে নিচতলায় গেছি ওই পাশটা এত পরিষ্কার না। পুরা শরীর ব্যথার থেকে এই জ্বরটা আসলো। আসার পরে টেস্ট করানোর পরে যে রক্তে যে প্লেটলেট এটা কমে গেছে একবারে। প্রতিদিন মাপছি বৃহস্পতিবার ৭৪,০০০ টাকা, ৭৪,০০০। এখন ব্লাড বন্ধ হয়েছে আর মুখের ভিতরে ঘা। শনিবার সকাল 9টা পর্যন্ত হাসপাতালটিতে রোগীর সংখ্যা ছিল 140। বিকেল 4টার মধ্যে তা বেড়ে দাঁড়ায় 162-তে। স্বল্প সময়ে অধিক রোগী আসায় শয্যার সংকট দেখা দিয়েছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি গুরুতর হওয়ার শঙ্কা রয়েছে। এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, দয়া করে অত্র অঞ্চলের জনগণ একটু সাবধানতা অবলম্বন করবেন। সেপ্টেম্বর অক্টোবর মাস ডেঙ্গির একটা সিজন, সামনে এই রোগটা বেড়ে যাওয়ার অনেক বড় শঙ্কা আছে। অতি সম্প্রতি আমাদেরকে বেশ কিছু ডাক্তারের পদায়ন করা হয়েছে এখানে, যদিও সেটা পুরো সম্পূর্ণ সাফিসিয়েন্ট নয়। এদিকে বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড খোলা হয়েছে। প্রস্তুত রয়েছে অতিরিক্ত বেড, মশারি, স্যালাইন সহ আনুষঙ্গিক সেবা উপকরণ। পরিসংখ্যান বলছে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 103 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 13 দিনেই মৃত্যু হয়েছে 20 জনের। শুক্রবার রাত পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে অন্তত 200 জন রোগী, আর মৃত্যু হয়েছে 1 জনের। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে একটানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত কলকাতা। পশ্চিমবঙ্গের 2 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আকস্মিক বন্যার আশঙ্কায় রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবারও একটানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। শুক্রবার রাতভর প্রবল বর্ষণের পর শনিবারও মুষলধারে বৃষ্টি ঝরছে পশ্চিমবঙ্গের কলকাতা আর সংলগ্ন শহরতলিতে। কখনো বৃষ্টির বেগ বাড়ছে, কখনো কমছে। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। পূর্বাভাস অনুযায়ী শনিবার তীব্র বৃষ্টির কবলে পড়ছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা, বিশেষ করে দক্ষিণাঞ্চল। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জেলা দুটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। রাস্তাঘাট জনশূন্য, গুটি কয়েক মানুষ বেরিয়েছেন প্রয়োজনের তাগিদে। কলকাতা সহ বিভিন্ন জেলায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে, থই থই করছে পানি। শিল্পনগরী হলদিয়ার বিভিন্ন এলাকায় পানি উঠেছে, যা দ্রুত সরানোর চেষ্টায় ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ। বাজারপত্র মানুষের হাতে টাকা পয়সা নেই, বাজার খারাপ চলছে, ভালো চলছে না। কারণ কি? কারণ এই হচ্ছে সমস্যা এসে যাচ্ছে বারবার, এরম করে কারণ হচ্ছে মানুষের কাছে টাকা পয়সা নয়। দীঘা সহ রাজ্যের দক্ষিণ উপকূলে চলছে প্রবল বৃষ্টিপাত। সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করতে করতে সন্ধ্যার পর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝাড়খণ্ডে জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট।
এছাড়া দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়েও রয়েছে ভারী বৃষ্টির আভাস। নুজহাত কামাল, এখন কলকাতা। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান বাফুফের সালাউদ্দিন যুগের। নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেন টানা 4 বারের সভাপতি কাজী সালাউদ্দিন। কোনো চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সাবেক এই ফুটবলার। নির্ধারিত সময়ে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সালাউদ্দিন। এসকে শাওনের প্রতিবেদন। প্রায় 1.5 যুগ বাফুফে আর কাজী সালাউদ্দিন মিলেমিশে একাকার ছিলেন। 2008 সালের পর থেকে টানা 4 বার বাফুফের সভাপতি নির্বাচিত হন তিনি। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, খেলোয়াড়ি যুগের সঙ্গীদের ব্যবহার শেষে ছুঁড়ে ফেলা সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিতর্কিত কথাবার্তায় হয়েছেন খবরের শিরোনাম। বাংলাদেশকে 2022 বিশ্বকাপে খেলানোর প্রতিজ্ঞা করেন তিনি, যদিও পরবর্তীতে সেটি অস্বীকার করেন। তার সময়ে দল হিসেবে বাংলাদেশ নানা উত্থান পতন দেখেছে। 10 বছর আগে যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে 138-এ উঠেছিল বাংলাদেশ, তার বিদায়কালে দল সেখানে 184 নম্বরে। বাফুফেও হয়ে পড়ে দুর্নীতির আকড়া। সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজনকে ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এসবের মধ্যেও কাজী সালাউদ্দিন ছিলেন বহাল তবিয়তে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশ্য রব উঠেছিল তারও বিদায়ের। তবে মেয়াদ শেষ করেই সভাপতির পদ ছাড়ছেন সাবেক এই অধিনায়ক। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন সালাউদ্দিন। দেশের ক্ষমতা বদলের পরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি, যদিও অটল থাকতে পারলেন না সেই সিদ্ধান্তে। তাহলে কি চাপের মুখেই পদ ছাড়ছেন এই ফুটবলার? আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে। আপনি কোনো চাপ থেকে? আমি যা বলার বলে দিয়েছি। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও বাফুফের নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। লম্বা সময় বাফুফের মসনদে বসেও পুরুষ ফুটবলে উল্লেখযোগ্য কোনো সাফল্য আনতে পারেননি সালাউদ্দিন। আর নারী ফুটবলের সফলতা বলতে প্রথমবার নারীদের সাব জয়। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলের একজন সালাউদ্দিনের সাংগঠনিক ক্যারিয়ার শেষ হচ্ছে বিতর্কের কালিমা গায়ে মেখে। আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। এসকে শাওন, এখন ঢাকা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।